যেই ছেলে মেয়েটার সাথে পরকীয়া করতেছিল, মেয়েটার সাথে তো করতেছিলই, মাটার সাথেও ফিজিক্যালি ইন্টিমেট হয়েছে ওই ছেলে। ও মাই গড! মা মা, এবং হ্যাঁ মেয়ে মেয়ে একই সাথে? একই সাথে। হাউ ডু ইউ নো? ওই বলছে, ওই মেয়েই বলছে? ওই মেয়ে বলছে। সিরিয়াসলি? 6টা বছর আমি যা ফেস করছি, আসলে আমি নিজের মধ্যে ছিলাম না, ট্রমাটাইজড হয়ে গেছে একদম। আপনি তোমাকে চাইছেন সংসারটা টিকে যায়? হ্যাঁ, আমি অনেকভাবে চাইছি যে, আমি এটাও চাইছি যে আমার লাইফে কোনো দ্বিতীয় পুরুষ না আসুক, ওই থাকুক। এর মধ্যে এই মহিলা কি করে, ভুগি ঝুঁকি, ওই যে ভণ্ড কবিরাজ আছে না, কবিরাজ ধরে যে ওকে আনার জন্য। তো ওদের কবিরাজের রুলস হচ্ছে কি, মানে আনবেও আবার কবিরাজের সাথে থাকতেও হবে, মানে কাজের রুলস, সিরিয়াসলি? যে ওকে পাইতে হলে আমার সাথে আগে শুইতে হবে। সিরিয়াসলি? হ্যাঁ, এটা কাজের রুলস। জানেন, শুরু থেকে মনে হচ্ছে একটা মানুষ একবার ভুল করতে পারে, তাও ছোট ভুল, সে বিয়ে করে ফেলাইছে, তারপর থেকে আপনি তাকে মাফ করে যাচ্ছেন, আবার নিয়ে আসতেছেন, আরেকজনের প্রেগনেন্ট করতেছে, আরেকজনের সাথে শুচ্ছে, আরেকজনের মেয়ের সাথে শুচ্ছে, মার সাথে শুচ্ছে, তারপরেও আপনি তার সাথে থাকতে চাইছেন। সমস্যা তো আপনার, হ্যাঁ আমি তো বললামই যে আমার কমপ্লিটলি আপনার। আপনি এত প্রশ্রয় দিবেন, এত অন্যায় অপরাধ মানবেন, তো আপনার সাথে কেন হবে না? যার সাথে আপনি সংসার শুরু করলেন, যেই মানুষটা আপনাকে ভালোবাসে বলে বিশ্বাস করলেন, এবং তার থাকা, খাওয়া, পড়া, চলা, জীবনের সব দায়িত্ব আপনি পালন করলেন নিজের ইচ্ছায়। দিন শেষে বুঝতে পারলেন সেই মানুষটা আপনার না, এবং তাকে ছেড়ে নতুন করে জীবন শুরুটা করতে বাধ্য হলেন। জীবনটা তার আগে আর পরে কেমন ছিল আর থাকবে জানেন না আপনি? এরকম অসংখ্য বিপদ আমরা দেখি। ছেলেরা মেয়েদেরকে কি দারুণভাবে ব্যবহার করে। আজকের গল্পটা সেরকম। যখন আমাদের ফাইন্যান্সিয়ালি ভাবে প্রবলেম স্টার্ট হয়, হুম। একটা বিড়াল পালা শুরু করছিলাম। ওকে। তো একটা বিড়াল অ্যাডাল্ট হওয়ার পর একটা ছেলে বিড়ালের দরকার হয়। হুম। তো সেই পারপাসে অনলাইনেই আমার এই মেয়েটার সাথে পরিচয় হয়। ওকে। তো সেটা ফার্স্টে মানে মিথ্যা কথা বলতো। ফার্স্টে বলতো যে ওর হাজব্যান্ড আছে, আবার বলে যে ওর ফিয়ন্সি আছে, ওর হাজব্যান্ড বেকার, আবার বলে মেডিকেলে পড়ে। এক এক সময় এক এক। এক এক রকম। হুম। তো আমার এটা তো আমার ইস্যু না। আমার ইস্যুটা হচ্ছে বিড়াল দিয়ে কাজ শেষ, আমার কনভারসেশন শেষ। তো এক পর্যায়ে বিড়াল দিয়ে কন্ট্যাক্ট হইতে হইতে ও সব কিছু ওর শেয়ার করলো আমার কাছে, যে ও তখন ম্যারিড ছিল, যে ওর হাজব্যান্ড থাকা অবস্থায় আরেকটা ছেলের সাথে পরকীয়াতে জড়ায় যায় ওই মেয়েটা, যার সাথে আমার বিড়াল পারপাসে পরিচয়। তো মেয়ের মা, যে লিগ্যাল হাজব্যান্ড ছিল, লিগ্যাল হাজব্যান্ডটাকে পছন্দ করতো না, যার সাথে পরকীয়া ছিল তাকেই পছন্দ করতো। পিছনে যান, একটু পিছনে যান। 5 4 3 2 1 অ্যাকশন। হ্যাঁ। তো ওই মেয়েটার মা হচ্ছে ওর লিগ্যাল হাজব্যান্ডটাকে পছন্দ না করে যার সাথে পরকীয়া করতো তাকেই সাপোর্ট দিত। ওকে। তো লিগেলে থাকা অবস্থায় ওর মেয়ে, মানে ওর মার বাসায় ওই ছেলে আসতো। ওরে বাবা। ওকে। তো একটা মজার বিষয় কি জানেন, কি? যেই ছেলে মেয়েটার সাথে পরকীয়া করতেছিল, মেয়েটার সাথে তো করতেছিলই, মাটার সাথেও ফিজিক্যালি ইন্টিমেট হয়েছে ওই ছেলে। ও মাই গড! মা মা, এবং হ্যাঁ মেয়ে মেয়ে একই সাথে? একই সাথে। নো ওয়ে! হাউ ডু ইউ নো? ওই বলছে, ওই মেয়েই বলছে? ওই মেয়ে বলছে সিরিয়াসলি? যে আমি যার সাথে রিলেশনশিপে গেছি, আমার বিয়ে, মানে বিয়ের পরে আমি যার সাথে রিলেশনশিপে গেছি, আমার চোখের সামনে আমার বয়ফ্রেন্ডকে নিয়ে আমার মা দরজা বাড়ি দিয়ে দিয়ে গল্প করতো, তো অবশ্যই অনেক কিছু করতো। তো সেটা সেই মেয়ের পছন্দ হয় নাই। তো এক পর্যায়ে কি করলো, ওই মানে মেয়ে ডিসিশন নেয় যে সে ফ্যামিলি থেকে বের হয়ে যাবে। তো এর মাঝখানে ওর হাজব্যান্ডও জেনে ফেলে যে এই ছেলের সাথে ওর পরকীয়া। ওই ছেলেও ব্ল্যাকমেল করতেছে, ওই ছেলের মানে কাছে ওই মেয়ের অনেকগুলা ফুটেজ, ওকে। ওই ফুটেজগুলো দিয়ে ব্ল্যাকমেল করতেছিল যে তুই যদি এখন আমার সাথে না থাকোস তাহলে এগুলো আমি ভাইরাল করে দিব। তো মেয়ে এক পর্যায়ে কি করলো, ওই ছেলেকে, মানে ওর যে লিগ্যাল হাজব্যান্ড, ওকে জানায়। ওর হাজব্যান্ড এটাই থিঙ্ক করছে যে আমি থাকাকালীন তুমি অন্য জনের সাথে গেছো, এখন আমি আবার আসার পরও যে যাবা না বা আমাকে ছাইড়া যাবা না, এটার কি গ্যারান্টি। ওর আবার ব্যাচমেট ছিল, ওর ওই মেয়ে আর ওই মেয়ের হাজব্যান্ড। তো ওরা মনে হয় থানায় জিডি করে, বাট নো রেসপন্স, কারণ এখানে মেয়ের দোষ। তো ছেলে কি করলো, আলাদা বাসা নিয়ে ছেলে মারলো পল্টি। কোন ছেলে? ওর লিগ্যাল হাজব্যান্ড।
ওকে। তো যেদিন হচ্ছে বাসা নেয়, আমি রিকমেন্ডেডে আমার সাথের ফ্ল্যাটে ওকে আমি বাসাটা নিয়ে দিই। আপনার পাশের ফ্ল্যাটে? এটাই ছিল আমার চরম ভুল। যে ওই যে বলে না যে মানুষে হাল কাইটা কুমির আনে, আমি হাল না কাইটে আমি কুমির নিয়ে আসছি বাসায়। দেন পাশের ফ্ল্যাটে থাকা শুরু করলো। আমার একটা কথা ভাইয়া কি জানেন, যে একটা মানুষকে যদি ভালোবাসে, এক পুরুষের আসক্ত যদি থাকে, তাহলে সেকেন্ড কিভাবে কোনো মানে কিভাবে আসে একটা পার্সন, আমাকে বলেন তো। যে আমি একটা মানুষকে এত ভালোবাসি, ভালোবাসার পরও আমি আরো অনেক জনের সাথে ফিজিক্যালি ইন্টিমেট হই, এটা কোন ধরনের ভালোবাসা? আমি জানি না, আমার ডিকশনারিতে আসলে এই ভালোবাসার কোনো ডেফিনেশন নাই। তো যেদিন সে আসছে, এরপরেই ওই ছেলে পল্টি, ওই ছেলেও ওই মেয়ের সাথে খাবে না, মানে কোনো যোগাযোগ রাখবে না। তো এখন ওরা তো ফার্স্টে বলছিল যে ওরা হাজব্যান্ড ওয়াইফ, তো যেহেতু এখন হাজব্যান্ড ওয়াইফ নাই, তো একা বাসা তো কেউ ভাড়া দেয় না। তো আমি বাড়িওয়ালাকে রিকমেন্ডেড করি যে ও আমার বোন, আপনি বাসাটা ভাড়া দেন, ভাড়া নিয়ে প্রবলেম হবে না। কারণ যেহেতু আমি এখানে অনেক বছর ধরে থাকতেছি, এখন উনিও একটা ট্রাস্ট ইস্যু চলে আসছে, যেহেতু উনি ইজিলি রাজি হয়ে গেছে। তো থাকতেছে থাকতেছে এর মধ্যেও ওর হাজব্যান্ডকে পা ধরার বাকি, যে কার? তুই একটু বাসায় আয়, ওর ওকে। হুম। লিগ্যাল হাজব্যান্ডকে। আর ওদের ভারসাম্য হচ্ছে যে যেই ছেলের হাজব্যান্ড, ওই ছেলের মা ওদের নামে কবিরাজি করে। হাস্যকর। হ্যাঁ, কবিরাজি করে ওই মেয়ের থেকে আলাদা করার ট্রাই করতেছে। তো ওই ছেলে মানে মন উঠে গেলে যা হয়, মন উঠে গেছে, ওই ছেলে আর আসে না, বাট যেদিনই আসে ওকে ইউজ করতে আসে। তো সে কান্নাকাটি করে, কান্নাকাটি করার পরে সে কি করলো, এক পর্যায়ে ওই ছেলে ডিসিশন নেয় ছাড়াছাড়ি হয়ে যাবে। আর ওদের মানে বিয়ে যে হয়েছে কোনো লিগেলি ডকুমেন্ট ছিল না, মানে মুখে মুখে একটা কাজে দিয়ে বিয়ে হয়েছিল। তারপর এগুলো নিয়ে ঝামেলা হইতে হইতে আমার এক্স ওর মাকে দেখে, ওই মেয়ের মাকে দেখে, আসলে মেয়ে যেমন সুন্দর, মেয়ের মাও আরো সুন্দর, মানে বোঝা যায় না আসলে যে মা মেয়ে। বাহ। আর একটা মজার ব্যাপার কি জানেন, ওর মার ওর মারও কিন্তু হচ্ছে সেপারেশন হয়ে গেছে। ডিভোর্স হয়ে গেছে? হ্যাঁ, 2018 সালে। তো 18 সালে ডিভোর্স হওয়ার পরে ওই মহিলাও আরেকটা ছেলের সাথে রিলেশনশিপে জড়ায়। ওকে। দেন ওই ছেলে 6 বছর ওরা হচ্ছে লিভিং এ থাকে। ওনার ছেলে কিন্তু জানতো, ওকে। ওর ভাইও কিন্তু এগুলা করে। ওর ভাই একটা কথা ওর মাকে বলে যে মা আমি হচ্ছে বিয়ে করতে চাই, মানে মেয়ে আমাকে যা বলছে, তখন মেয়ে বলে যে তোর লাইফটা তো এখন এনজয় করার বয়স, তুই এখন কেন বিয়ে করবি। মাই হচ্ছে ইন্সপায়ার দিত, মানে ওদের ফ্যামিলিটাই এরকম। দেন মা মাকেও হচ্ছে ওরা বলছে যে তুমি যেহেতু লাইফে অনেক কষ্ট করছো, তুমি ওনার সাথে থাকো। তো উনিও হচ্ছে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল যে বিয়ে করবে। তো দিন শেষে হইলো কি, বিয়েটা আর করলো না ওনাকে, অন্য মহিলাকে বিয়ে করে ফেলে। তো এর মধ্যে এই মহিলা কি করে, ভোগী চুকি ওই যে ভণ্ড কবিরাজ আছে না, কবিরাজ ধরে যে ওকে আনার জন্য। তো ওদের কবিরাজের রুলস হচ্ছে কি, মানে আনবেও আবার কবিরাজের সাথে থাকতেও হবে, মানে কাজের রুলস। সিরিয়াসলি? যে ওকে পাইতে হলে আমার সাথে আগে শুইতে হবে। সিরিয়াসলি? হ্যাঁ, এটা কাজের রুলস। আরে বাপ রে, কি হাস্যকর। তো মাঝে মধ্যেই ওর মানে মেয়েটার মা ওকে ফোন দিয়ে হ্যারাস করতো যে হুজুরও বলছে তুইও যদি না শোস তাহলে আমার কাজটা হবে না। মানে মামের দুজনেরই লাগবে? কি তো কইতেছেন আপনি এসব? হ্যাঁ, এগুলাই হচ্ছে, এগুলাই হয়ে আসছে এতদিন। মজার ব্যাপার কি জানেন, ওর মা যখন ফোর্স করতো না, সেও চলে যাইতো, সেও থাকার জন্য চলে যাইতো। থাকার পরে নাকি নিম পাতা টাতা দিয়ে ছাইরা মাইরা দিত, ওদের শরীরে নাকি জিন টিন থাকতো, ঝাড়ার পর নাকি জিন চলে যায়। আমি জানি না আসলে এগুলা এগুলা হওয়ার পরে হইতে হইতে যখন ওদের মানে বিশ্রী অবস্থা, ওরা নিজেই মানে তৈরি করে ফেলছে ওদের এই অ্যাবনর্মাল লাইফটা। কারণ একদিক দিয়ে মাও করতেছে, মেয়ে তো বেরিয়ে হয়ে গেছে, আরেক দিক দিয়ে ছেলেও মার সামনেই গার্লফ্রেন্ড এনে টাইম স্পেন্ড করে।
মার সামনে। তো যখন মেয়ে জিজ্ঞেস করে যে তোমার ছেলে এগুলা কি করে, তুইও তো করছস। পরে ও বলে যে মা তুমি তো জানো যে আমার সিচুয়েশনটা কেমন ছিল। ওরা আবার কবিরাজিতে অনেক বেশি এডিক্টেড। একটু জ্বর উঠলেও ওরা মনে করে যে কবিরাজ দ্বারা কিছু একটা ইফেক্টেড হয়েছে। মানে নর্মাল ভাবে, মানে কিছুই নর্মালি নেয় না, সবকিছু কবিরাজের মাধ্যমেই নেয়। তো ওর মা বলে যে তুই কি করছস, তুইও তো এগুলাই করস। তখন মা আমের মধ্যে যুদ্ধ, যে তুইও তো এগুলা করস। তখন এর মধ্যে আপনার এক্সের নজর পড়ে। হ্যাঁ, এক্সের মানে এর মধ্যে এগুলা কনভার্ট হওয়ার পর ওদের মধ্যে অ্যাকচুয়ালি ওই যে মেয়ের লিগ্যাল হাজবেন্ড ডিভোর্সের কথাবার্তা চলে। তো মেয়ে কাউন্সিলের কাছে যায়। তো ওইখান থেকে আমি কি বিশ্বাস মানে বলদ ছিলাম, বিশ্বাস করে আমি আমার হাজবেন্ডকে ওর সাথে পাঠাই। কেন? যে ওর তো গার্ডিয়ান বলতে কিছু নাই। আর ওর মা কি বলছে জানেন, যে ডিভোর্স হোক না কি হোক এটা আমার জানার বিষয় না, এই মেয়ের পক্ষে আমি নাই। মা বলছে এই কথা। আর আপনি গার্ডিয়ান হয়ে আপনার হ্যাঁ, হাজবেন্ডকে ওই আমি মেয়ের সাথে পাঠিয়ে দিলেন। পাঠাইছি যেন বাহ। ও যেন একটা হেভি একটা ভালো একটা যেন রেজাল্ট পায় ওই দিক থেকে। রেজাল্ট আপনি পাইছেন তো? হ্যাঁ, হুম, খুব সুন্দর করে পাইছি। আপনি দেখলেন কেমনে, জানলেন কেমনে? জানছি কিভাবে, ওর মানে যখন ছাড়াছাড়ি হওয়ার পর একটা শো অফ আছে না ভাইয়া, যে আমাদের ফ্যামিলি ম্যাটার বাইরের মানুষদের সাথে কেন শো করব, আচ্ছা। আমরা আমাদেরটা আমাদের মধ্যেই থাকুক। তো সে যখন আমার পাশের ফ্ল্যাটে থাকতো, আমার বাসায় আসতো, যখন আমার হাজব্যান্ড আমাকে শোনা করে ডাকতো, আমাকে কাছে হেল্প করতো, তো ওর এটা অ্যাট্রাকটিভ হয়, নজরে আসে যে আমার হাজব্যান্ড এত আমাকে কেয়ার করে, ওর থেকে আমি বেশি সুন্দর, আমি সংসার করতে পারলাম না, ও আমার থেকে কালো হয়ে ও কেন ভালো থাকবে। ওর মধ্যে এই ইন্টেনশনটা তৈরি হয়। তৈরি হওয়ার পর সে কি করলো, আমার হাজব্যান্ডের উপর ভালো লাগা স্টার্ট করলো, যে না আমার হাজব্যান্ডকে তার লাগবে। ফাইন, আমি মেনে নিলাম। তো সে যখন ভাই আমাদের এই অ্যাপার্টমেন্টে আসে, ওকে একটা কথাই বলছি যে দেখো তোমার তো আগে অনেক ব্যাড রিপোর্ট আছে, আমি চাই না যে এই এলাকাতে তুমি ছেলেদের সাথে কথা বলো, প্রবলেম নাই, কিন্তু এই এলাকার বাহিরে, কারণ যেহেতু এই এলাকাতে আমার একটা মান সম্মান আছে, অনেক বছর ধরে থাকতেছি, সবাই চিনে, অবশ্যই আমার একটা রিপুটেশন আছে। হ্যাঁ আপু, এটা ধরেন আজকে বুঝাইছি, কালকে সন্ধ্যার দিকে মনে করেন যার পরের দিন সেম ফ্ল্যাটের 5 তলা ছেলের সাথে ওকে ধরা, মানে হাতে নাতে ধরি। কোথায়? ওর বাসায়, ওই মেয়ের বাসায়? মেয়ের বাসায়। ছেলে গোসল করে বের হইছে, আর মেয়ে কাপড় চেঞ্জ করে আস্তে করে দরজা খুলতেছে। ওইটা আবার মহসিনের টের পাইছিল। তখন আমি গিয়েছিলাম মনে হয় বাজার করতে। আমাকে ফোন দিয়ে বললো যে সোনা তুমি কই, আমি বললাম যে আমি তো বাজারে। পরে বলে যে ওই মেয়ে কই, আমি বললাম যে ওই মেয়ে আমার সাথে থাকবে কেন, ওই মেয়ে তো ওর মার বাসায় থাকবে। পরে বলতেছে কোনো একটা ঘাপলা আছে। দেন যাওয়ার পর ভাই হাতে নাতে ধরছে, মেয়ের পায়ে মানে আমার হাজবেন্ডের পায়ে পড়ে গেছে একদম, যে এগুলা যেন ভিডিওগুলো ভাইরাল না করে, কারণ ভিডিও করে নিছিল ওরা যে ধরা পড়ছে। তো ওই মেয়ে বলছিল যে ভাইয়া আপনি আম্মুকে জানায়েন না, কারণ আম্মুর সামনে আমার মান সম্মান থাকবে না, কারণ ওরা ঝগড়া করলেই তো এক একজনের পাস্ট নিয়ে গালাগালি করে। তো এক পর্যায়ে কি করলো, মহসিন ওর মাকে ফোন দেয়, ওর মাও ওই দিক থেকে ওকে অবাচ্য ভাষায় গালাগালি, যে এই মেয়ের খবর নিব না, হ্যান নাই, মেয়ে আমার না, ও মানে বিশ্রী অবস্থা। তারপর থেকেই আমি যখন ভাইয়া বাড়িতে যাই, সে আমার বাসায় আসতো। এখন একটা মেয়ে যদি স্কুপ দেয়, একটা ছেলে মানুষ যাবেই, স্বাভাবিক যাবেই। সে হয়তো বা স্কোপ দিয়েছে, তো হয়তো বা এর আগে ওদের মধ্যে কোনো ফিজিক্যালি ইন্টিমেট হয় নাই, বাট যখন আমি শুনছি যে ও আমার হাজব্যান্ডকে পছন্দ করে, ওকে কে আমি বলছে? ওই বলছে, সে স্বীকার করছে, সে স্বীকার করছে। সে আমাকে বলছে যে তোমার হাজব্যান্ড যদি আমাকে সবকিছু খারাপ সবকিছু জেনে অ্যাকসেপ্ট করে, তাহলে তোমার প্রবলেম কি। মাই, মইরা গেলাম রে বোন। তখন আমি বলছি যে
আমার কোনো প্রবলেম নাই, বিয়ে করো, বিয়ে করো। আপনি কি ওদের শারীরিক সম্পর্ক দেখছেন? শারীরিক সম্পর্ক দেখি নাই, বাট ওর মারটা মানে হয়েছে কি, প্রথমে তো মেয়ে আমার হাজবেন্ডের প্রতি অ্যাডিক্টেড হয়েছে, হুম, দেন ওই মহিলার সাথে কিভাবে জানে মহসিনের মানে কমিউনিকেট হয়, আমি জানি না নাম্বার কোথায় থেকে পাইছে। হুম, হয়তো বা ওই যেদিন ওনাকে ফোন দেওয়া হয়েছিল ওই দিনই নাম্বারটা সেভ করে রাখছিল বা অন্য নাম দিয়ে সেভ করে রাখছিল। ও খুবই বাটপার, একটা মেয়ের নাম্বার ছেলে নাম্বার দিয়ে সেভ করে রাখে। হুম, তো ওই মহিলা জানতো যে মহসিনে ভালো একটা জব করে। এখন আমি বলবো না আমার ফ্যামিলিতে কি হচ্ছে বাইরের মানুষকে, যে আমার জামাই বেকার, আমার উপরে চলে। তো আমি সবাইকে বলতাম যে না, স্মার্ট একটা জব করে। দেন ওই মহিলা মহসিনকে ফোন দিয়ে বলে যে মহসিন, আমার এই জায়গায় কিছু টাকা আছে, তুমি উঠাই দিতে পারবা? তখন মহসিন বলে যে আমার কি লাভ। হুম, তখন বলছে যে আমার তো এখন টাকা পয়সা নাই, তুমি আমার থেকে যা চাও আমি তোমাকে তাই দিব। মহিলা এই কথা বলছে। তখন মহসিন বলে যে আপনার থেকে আমি কি চাবো? পরে ওই মহিলা বলে যে একটা মেয়ের থেকে যা নেওয়ার সেটাই তুমি অ্যাকসেপ্ট করো। তখন মহসিন বলছে আচ্ছা ঠিক আছে, আমি জানাবো। দেন আমি বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পর সে ওই মেয়ের মার বাসায় গেছে, গিয়ে থেকে আসছে অনেকবার। ওই হচ্ছে যে মেয়ের মা, তো লাস্ট পর্যায়ে বলছে যে মহসিন, আমার টাকা ওঠানোর দরকার নাই, তুমি আমাকে 1 লাখ টাকা এমনিই দাও, যেহেতু তুমি আমার সাথে থাকছো। কারণ ওই মহিলা তো জানতো যে মহসিনের কাছে টাকা আছে। তো কয়েকবার ফিজিক্যালি ইন্টিমেট হওয়ার পর মহিলা ভাবছে ও তো একটা ফটকা, টাকাও দিচ্ছে না। যেহেতু টাকা দিচ্ছে না, দিনের পর দিন ওকে ফোন দিয়ে বলতেছে যে আমি কখন আসবো কখন আসবো, তখন মহিলা একটা নেগেটিভ সাইড আসাটাই স্বাভাবিক। দেন মহিলা, আচ্ছা, এটার এটার কাহিনী হওয়ার সময় তখন হচ্ছে ও গ্রুপ ওয়াইজ করে, মানে আমার সাথে প্ল্যান করে যে শোনা, অনেক তো সব কিছু হয়েছে, তো এবার আমরা হচ্ছে একটা ফিউচার প্ল্যানিং করি। তো আমার কথা হচ্ছে যেহেতু আমার ফ্যামিলি বাইরেই থাকে, তো আজকে না হোক কালকে তো আমরা বাইরেই সেটেল হব, আজকে না মানু কালকে তো অবশ্যই মানবে, এটা আমার বিশ্বাস ছিল। তো সে বলল যে চলো আমরা একটা বেবি নিই। আমি বললাম যে আচ্ছা সমস্যা নাই, কারণ বিয়ের তো অনেক বছর হয়ে গেছে, একটা বেবি নেই, এবার না হয় তোমার কথাতেই সব কিছু হোক। তো যখন আমি প্রেগনেন্ট 1 মাসের, যখন বাড়িতে যাই তখনই ওই মহিলার সাথে ফিজিক্যালি ইন্টিমেট হয়। এটা আপনি জানলেন কেমনে? জানছি কেমনে, ওই যে একবার দুইবার তিনবার যাওয়ার পর যখন মহসিনে টাকা দিচ্ছে না, হুম, যেদিন আমি মানে বাড়ি থেকে ঢাকায় আসছি, তখন আমি আর ও সোফায় বসে আছি। হুম, তো সে আমাকে, ওই একটা কথা আছে না যে চোরের মন পুলিশ পুলিশ, হুম। আমাকে সে বলতেছে যে শোনা, আমি তো আর ভুল শোনা ছাড়া করিনি। কোনো কথা না, নেই। আমাকে এটা বলেই ডাকতো, আর প্রত্যেকটা মেয়েকেই এটা বলেই ডাকতো। হুম, তখন আমি বলতাম যে দেখো তুমি যেহেতু, আমি ওকে মহসিন করেই ডাকতাম, ওর কোনো স্পেসিফিকলি আমি কিছু ডাকতাম না। পরে আমি বললাম যে মহসিন, তুমি তো সব মেয়েকেই হচ্ছে একসাথে গুলাই ফেলো, তুমি আমাকে অন্য নাম ধরে ডাকো, নাহলে আমার তো একটা সুন্দর নাম আছে, আমার নাম ধরেই তুমি ডাকো। হুম। ওর বলে যে না শোনা, আমি তোমাকে শোনা বইলেই ডাকবো। সুবিধা কোন নামে কাকে ডাকে ফেলাই শোনা হুম, সুবিধা। হুম। পরে সে বলতেছে শোনা, আমি তো ভালো হয়ে গেছি, আমি চাই না আমাদের সংসারে কোনো ধরনের ব্যাড সাইড এফেক্ট আসুক। আমি বললাম যে হঠাৎ এই কথা। তখন যেহেতু আমি বাড়ি থেকে ঢাকায় আসছি, বাসায় রান্নাও কিছু নাই, তখন ওর নিচে ডিম আনার কথা, যে হুম। যেহেতু বাসায় কিছু নাই, ডিম এনে আজকে রাতটা পার করে নি, কালকে সকালে রান্না করব। তো এর মধ্যে সংসার কে চালাচ্ছে তখন আপনি? আমিও, আমি বাহ। আমি চালাচ্ছি। হুম, তো সে বলল যে শোনা, তুমি কারোর কথায় কান দিও না, কেউ যদি আমার নামে খারাপ কথাও বলে তুমি আর বিশ্বাস করো না। হুট করে। হ্যাঁ, হুট করে। ওকে। পরে আমি বললাম যে ও এতদিন পরে তুমি এগুলা কেন বলতেছো? হুম, তখনই
ওই মেয়ের মা আমাকে ফোন দেয়, হুম, ফোন দিয়ে বলে যে তানবিন, তোমার সাথে আমার কিছু কথা আছে। তখনই তো মহসিনের অবস্থা খারাপ, আমাকে বলতেছে লাউড দাও। আমার ফ্যামিলি মেম্বারও যদি ফোন দিত বলে যে লাউড দাও, তখন আমি বলতাম যে তোমার ফ্যামিলি মেম্বাররা ফোন দিলে তো তুমি লাউড দাও না, হুম, আমি কেন লাউড দিব? তো সে বলে যে না তুমি লাউড দাও। আচ্ছা ঠিক আছে, লাউড দিলাম। হুম, পরে বলে যে মহসিন কই? আমি বললাম যে মহসিন তো বাসায় নেই, কারণ যদি বলি যে বাসায় তাহলে তো বলবে না। পরে বলে যে তানবিন, তোমার সাথে আমার কিছু কথা ছিল মহসিনের ব্যাপারে, তুমি মেন্টালি ভাবে স্ট্রং তো? হুম। তখন আমি বললাম যে আপনি কি কথা বলবেন, বলেন। কারণ আমার মনে বাড়ি দিয়ে ফেলছে যে ও কিছু একটা করছে, না হয় ওর মার সাথে, না হয় মেয়ের সাথে। তো পরে বলা স্টার্ট করছে যখন, আমি বললাম যে আন্টি আমি একটু ব্যস্ত, আমি আপনাকে 5 মিনিট পরে ফোন দিই। হুম, তখন আমার পাশে মহসিন। দেন পরে বললো যে আচ্ছা সমস্যা নাই তো। দেন আমি রাখার পরে বললাম যে আচ্ছা ঠিক আছে মহসিন, তুমি হচ্ছে নিচে যাও, ডিম আনতে যাও, তুমি যাও, তোমার সাথে আমি পরে কথা বলবো। সে যাবে না, হুম, সে এখন ডিম আনতে যাবেই না। আজকে সে আমার সাথে গল্প করে সারা রাত পার করে দিবে। হুম, মানে মাইরা ফেলেও সে নিচে যাবে না, হুম। সে যাবে না, যাবে না। ওই যে সেম আগের কাহিনী স্টার্ট হয়েছে, যখন তার আগের ওয়াইফের ক্ষেত্রে হয়েছে যে না তুমি ঋতিকার মাকে ব্লক করো, ওই মহিলার সাথে কথা বলা দরকার নেই, ওই মহিলা তো একটা অবাচ্য ভাষায় আবার ওই মহিলার নামই উল্টা পাল্টা। অথচ একটা মজার ব্যাপার কি জানেন, হুম। যে সে যখন ওই মহিলার সাথে ইন্টিমেট হইতো, তখন ওই মহিলাকে বলতো আমি নাকি ওকে সময় দিই না, আমি নাকি আমি আমার আমার মতো করে বিজি, ওকে পাত্তাই দিই না। আর ওই মহিলা কি নিজে মুখে পরে বলল আপনাকে যে হ্যাঁ, তার সাথে কি হয়েছে? সব কিছু। তাইলে এটা জানার পরে মেয়ের সাথে কেমন করে গেল তাইলে? আচ্ছা, কিছুতেই আমার সুতোই খুঁজে পাইতেছি না। কোত্থেকে কি হইতেছে বইন? এটা আসলে ভাই উল্টাপাল্টা সব কিছু। মেয়ের কাহিনীটা হয়েছে কিভাবে, আমি যখন ওকে পেপারসটা দিয়ে দিই, মেয়ের মা যখন সব কিছু স্বীকার যায়, আচ্ছা তখন কিন্তু আমি প্রেগনেন্ট ছিলাম। ও মাই গড! হ্যাঁ বললাম না যে আমি প্রেগনেন্ট ছিলাম, আমি কিন্তু আমার পেজে পোস্ট করছি। দেখছি আমি। তো যেদিন হচ্ছে ওর মা সব কিছু স্বীকার যায়, তখন সে তার মোবাইল থেকে আমি তার মার নাম্বারটা ডিলিট করাই, সে নিচে গিয়ে আবার কিভাবে জানে ওই মহিলাকে ফোন দিছে অন্য নাম্বার থেকে, ফোন দিয়ে বলছে যে তুই যদি তানবিনকে আর একটা কথা বলস, আমি তো ছেলের সামনে সব বলে দেবো যে তুই আমার সাথে কি কি করছিস। মানে ওই হুম, মহিলাকে এখন উল্টা ব্ল্যাকমেল। হুম, তো মহিলা তো আবার আমাকে ফোনটা বলতেছে যে তানবিন ও তো আমাকে উল্টা পাল্টা ব্ল্যাকমেল করতেছে। তখন আমি বললাম যে আন্টি, ও কিছুই করতে পারবে না, আপনি রিল্যাক্স থাকেন, যেহেতু আমি আপনার পাশে আছি, ও কিছু করতে পারবে না। দেন ওই দিন আইসা বাসায় এসে সে আমাকে অনেক মারামারি দেয়। সেই মারার ক্ষেত্রে আমার তলপেটে একটা লাথি দেয়। তখন আমি আমার তখন 3 মাস আপ হয়ে যায়, আবার 3 মাস আপ হয়ে যায়, মানে এই 3 মাস আমার লাইফ থেকে না যাইতেছিলই না। যখন আমার পেটে লাথি দেয়, তখন হচ্ছে ব্লিডিং করতেছিল হালকা 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 হালকা, আবার সে আগের মতো সিমটম শুরু হয়েছে। তো মানে আমাকে তো মারছে মারছে, মানে আমার পেটে যে লাথিটা দিছে আমি এখনো হাঁটতে পারি না ওই রকম ভাবে। তো এর পরের দিন আমি হচ্ছে আলট্রা করাই, তখন ওই মেয়েটা ছিল আমার সাথে। তখনও জানতেন না যে ওই মেয়েটার সাথে এত কিছু না না হচ্ছে? না, ওই মেয়েটা আমার সাথে ছিল, কিন্তু তলে তলে ওরাও ইন্টিমেট। ওই মেয়েটাও জানতো না যে মার সাথে মহসিন এইগুলা করছে। যেদিন এই কাহিনী হয়, ওই মেয়েটাকে হচ্ছে আমি আমার ফোন দিয়ে বাসায় আনি, আমার তখন আমার ফ্ল্যাটের সাথেই ছিল ওই মেয়ে, আমিই আনছি আসলে। ওই 7 তলা থেকে যাওয়ার পর, আবার মেয়ে মার বাসায় যাওয়ার পর মার বাসা থেকে গোল্ড চুরি করে আবার বের হয়ে গেছিল, আর যায় না। তারপর আমি আবার ঠাই দিছি ওই মেয়েকে। দেন ওই মেয়েকে আমি আবার ফোন দিই, ফোন দিয়ে বলি যে তোমার মা তো এইগুলা কাহিনী শুরু করছে। এখন ওই মেয়ে ওর মাথায় তো বাজ ভেঙে পড়ছে, যেহেতু ওই মেয়েও ওর মধ্যে ইন্টিমেট। তো ওই মেয়ে রাত্রেবেলা আইসা মানে ওর মাকে তো বাচ্চ বাসায় আবার গালাগালি। ওই মাও বলে যে তুইও তো গেছস, মানে একই ডায়লগ সব কিছুতে, যে তুইও করছস আমিও করছি, এইরকম অবস্থা। দেন এগুলা যাওয়ার পর যখন সে আমাকে মারধর, মানে এলোপাথারি মারধর শুরু করে, আমি যে প্রেগনেন্ট ছিলাম
তার মাথায় ছিল না যে আমি প্রেগনেন্ট ছিলাম। আপনি দেখবেন যে একটা মেয়ে প্রেগনেন্ট হওয়ার পর তার শরীর শক্তি এরকম ভাবে কাজ করে না আসলে, যেটা আমরা নর্মালি মুভ অন করতে পারি তখন ইজিলি হয় না। হয় না। তো তখন কি করলো, সে আমাকে অনেকভাবে মারধর করছে। মারধর করে মানে রক্তমুক্ত তো পুরো একদম ভাসায় ফেলছে। আমার মনে হয় এই ঠোঁটটা একদম মানে জখম করে ফেলছিল, মানে একটু ঘুষি দিচ্ছে, মানে ও যখন মারে পাগলের মতো মারে। তো এরপরের দিন আলট্রা করি, আলট্রা করার পর মহিলা বলতেছে যে আপনারা কয়টা বেবি, কারণ আমি তো আগেও বেবি নষ্ট করছি। বললাম যে এটা আমার ফার্স্ট। তো বড় বললো যে আপনি কি কোনো আঘাত টাঘাত পাইছেন, বেবি তো একদম জ্বরের মুখে চলে আসছে। তখন আমি বললাম যে না, আঘাত পাই নাই, কিছু হয় নাই আমার। তো তারপর বললো যে আপনি যদি বাচ্চাটাকে বাঁচাইতে চানও, আপনার যতদিন না বাচ্চাটা ডেলিভারি হচ্ছে আপনি ফুল বেড রেস্টে থাকবেন, একটা জগ পানিও আলগি দিতে পারবেন না। মানে এতটা সেনসিটিভ। হ্যাঁ হয়ে গেছিল, মানে মুখেই চলে আসছিল, কারণ যেহেতু আর আগের বার বেবি ফালাইছি। তো যেদিন আলট্রা করে আসছি ওই দিনও আমি বলছি যে ও শিকার চায় না, মহিলা তো শিকার গেল, কে শিকার চায় না যে সেই খারাপ কাজ করছে। দেন আমি ওকে বলি যে মহসিন তুই তুই বল, এখনো সময় আছে, তুই বল, আমি যেহেতু তোর এত এত খারাপ কাজ মাফ করছি, এটা আমি মাফ করে দিব। তখনও সে বলে যে আমি কিছু করি নাই, তুই আমার সাথে থাকলে থাক, না থাকলে নাই। কারণ সে তো বরাবরই জানতো যে আমি ওর প্রতি উইক, ওকে ছাড়া আমি কিছুই বুঝি না। কারণ আমার স্কুল লাইফ বলেন, কলেজ লাইফ বলেন, সব কিছু মহিলা, গার্লসে পড়ছি, মহিলা কলেজে পড়ছি, ওই রকম লাইফে কেউ আসা নাই। তো এই জন্যই চাচ্ছিলাম না যে কেউ আসুক আমার লাইফে। দেন ওকে বলার পর সে বলল যে তোর মন চাইলে তুই থাক, না হলে তুই যাইগা, তুই চলে যা। তখন আমি বললাম যে কালকেও তো তুমি বলছো যে শোনা যা হয়েছে হয়েছে, তোমাকে যেন আমি বিশ্বাস করি, তাহলে এগুলো কোন লজিকে তুমি বলছিলা বলো? পরে বলে যে তোর বুঝে থাকলে তুই থাক, না হলে তুই তোর রাস্তা মাপ। তখন আমি তখন বললাম আপনার বুঝ আসে নাই মনে যে আমি কি না, দরকার। আসলে তখন আমি আমার নিজের মধ্যেই ছিলাম না যে আসলে আমার মধ্যে এগুলো কি হচ্ছে, আমার বুঝতেছিলাম না। জানেন শুরু থেকে মনে হচ্ছে একটা মানুষ একবার ভুল করতে পারে, তা ছোট ভুল, সে বিয়ে করে ফেলাইছে, তারপর থেকে আপনি তাকে মাফ করে যাচ্ছেন, আবার নিয়ে আসতেছেন, আরেকজনের প্রেগনেন্ট করতেছে, আরেকজনের সাথে শুচ্ছে, আরেকজনের মেয়ের সাথে শুচ্ছে, মার সাথে শুচ্ছে, তারপরেও আপনি তার সাথে থাকতে চাইছেন। সমস্যা তো আপনার, হ্যাঁ আমারই, আমি তো বললামই যে আমার কমপ্লিটলি আপনার। আপনি এত আমারই। প্রশ্রয় দিবেন, এত অন্যায় অপরাধ মানবেন, তা আপনার সাথে কেন হবে না? ইট শুড নট ব্রাদার, ইট শুড নট। এই অপরাধের পুরোটা দায়িত্ব আপনার। আপনি কেন মানতে গেলেন না? সংসার টিকাবো, আরেক জায়গায় প্রেগনেন্ট করে ফেলতেছে একটার পর একটা, এবং তারপরে আপনি আমার সংসার আমি ধরে রাখবো, রিয়েলি হয় না, হয় না। খুব বিরক্ত হইলাম জানেন। আপনার প্রতিটা চোখের জল যদি আপনার নিজের জন্য বয় তাহলে ঠিক আছে, যে আমি ভুল করছি, কিন্তু যদি অন্য কোনো মানুষের জন্য আপনার চোখের জল পড়ে, ইট শুড। আসলে কাঁদতেছেন কার জন্য বলেন তো? আমি না ভাইয়া ওকে অনেক ভালোবাসি ভাইয়া, আমি বইলা পৌঁছাইতে পারবো না যে কতটা ওকে আমি ভালোবাসি। খালি অন্ততপক্ষে একটা ভালো দিনের আশায় যে না, আমার মা খালার একটা কথা বলে যে মানায় নে, যেহেতু বিয়ে করছো মানায় নে, আর যেহেতু তোমার পছন্দে বিয়ে করছো, মানে বুঝিনি যে একটা ফ্যামিলিতে নিজের পছন্দেরটা বিয়ে করলে কেমন হয়। হ্যাঁ, নিজের পছন্দে বিয়ে করলে হয়, তিনজন মেয়ের সাথে সে আপনি দেখতেছেন, তারপর আপনি মানায় নিতেছেন। ভাইয়া প্রথমেরটা তো হচ্ছে মানা যায় না, কেমনে ফ্লার্টিং মানা করে যায়? এটা মানা যায়, কিন্তু না না, লাস্টেরটা আমি আর প্রথমেরটা মানতে যখন পারিনি। আরেকটা জায়গায় সংসার করতেছে, আমার আপনার মধ্যে থালা ভাইয়া বাসনে জেদ কাজ মাজতেছে। করতেছিল, সত্যি কথা বলতে, যে তুই যেহেতু আমার হাস নাই, আমিও তোকে অন্য কারো হইতে দিব না। হ্যাঁ, তারপর আপনি কেন ছেড়ে দিলেন না? জিদ হয়েছে, শেষ, ক্লিন। নিয়ে আসছি ভাইয়া, কারণ আমি আমার ফ্যামিলিটাকেও দেখাতে চাচ্ছিলাম যে ওর জন্য এতটা তোমরা আমাকে ই করছো, হে করছো এতটা। এন্ড অফ দ্য ডে ফ্যামিলি রাইট ছিল। হ্যাঁ
তোমার জীবন থেকে যারা দেখতেছে তারা যদি শেখে, কি শিখবে তোমার কি মনে হয়? শেখার কিছু নাই, বাট আমি একটা কথাই বলবো যে নিজের পায়ের নিচে মাটিটা শক্ত না করে কারোর পায়ের নিচের মাটিটা শক্ত না করাই ভালো। আগে নিজেরটা শক্ত করা দরকার। True. দিন শেষে আমি এই রেজাল্টটাই পাইছি আসলে, যে আজকে আমার পায়ের নিচের মাটিটা নরম করে ওটা শক্ত করে ফেলছিলাম, হইল না সে আমার। তুমি তোমার জামার জন্য কিছু বলতে চাও? বলতে চায় না, বাট একটা কথাই বলবো যে আমার সাথে অন্যায়গুলো না হইলেও পারতো, কারণ ও তো জানতো যে আমি ওকে কতটা ভালোবাসি। এখন আল্লাহ আমাকে কালো বানিয়েছে, এটা তো আমার হাত নাই। তো ভালোবাসার মানুষকে তো আর অভিশাপও দেওয়া যায় না। যার সাথে গেছে ভালো থাকার জন্যই তো গেছে, ভালো থাকুক। আমার এন্ড অফ দ্য রেজাল্ট যার সাথে আছে অন্তত ওকে ভালো থাকুক, সেই জন্য সমাপ্ত হয়। আর কেউ যেন স্টার্ট না হয় ওর লাইফ, এটাই যেন শুরু হয়, এটাই যেন শেষ হয়। ওর কাছে আমার একটাই রিকোয়েস্ট, আর কারোর লাইফটা নিয়ে যেন আর খেলা না করে অন্তত পক্ষে। ওই মেয়েটাকে কিছু বলতে চাও? ওই মেয়েটাকে আসলে আমি কিছু বলতে চাই না ভাইয়া, কারণ ও তো হচ্ছে একটা নর্তকীর চেয়েও ভয়ঙ্কর। কারণ ও তো একটা ছেলের সাথে ভাইয়া যায় নাই, অনেক ছেলের সাথে গিয়েছে। তার বয়স যখন 14 না 15, তার মা যেটা বলল বা সেও যেটা বলল, তখন থেকেই সে প্রেগনেন্ট হওয়া স্টার্ট হয় উইদাউট ম্যারিড। 14 বছর বয়স থেকে? হ্যাঁ। তো তখন থেকে একটা মেয়ে যদি 14 বছর প্লাস থেকে যদি ছেলেদের সাথে মেলামেশা, ছেলেদের সাথে এরকম ডিপলি রিলেশনশিপে যায় বা ফ্যামিলি সাপোর্ট করে, তো তার জন্য এটা নর্মাল ওয়েস্ট। তো সেই মেয়েটার আসলে আমি দোষ দিব না, কারোরই দোষ নাই এখানে, আমারই দোষ যে সব কিছু জানার পরও অন্ধ ভালোবাসা। আমি ওকে অনেক ভালোবাসি। অন্ধ ভালোবাসা। অন্ধ বললো ভাই ভুল হবে আসলে। নিজের ক্ষতি করে ভালোবাসা।